হ্যালো এভরিওয়ান। আমরা হয়তো অনেকেই জানি যে এসিসি এর প্রত্যেকটা পরীক্ষাই ১০০ মার্কের হয়ে থাকে। কিন্তু অনেকেই আমরা জানি না যে এই ১০০ মার্কের মধ্যে এটা কি পুরাটাই রিটেন হয়ে থাকে নাকি সাথে এমসিকিউও থাকে। এক্সামের ভেন্যুগুলা কোথায় হয়? স্টুডেন্টরা কি ভেন্যু সিলেক্ট করতে পারে না এসিসিএ ঠিক করে দেয়? এক্সামের ডিউরেশন কতক্ষণের হয়ে থাকে? এক্সাম কোন সময় দেওয়া থাকে? এক্সামের রেজাল্ট আমরা কখন পেতে পারি? সো এরকম অনেক চিন্তা আমাদের মাথায় চলে আসে এক্সাম রিলেটেড। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই সকল এনকোয়ারি গুলার অ্যান্সার দেওয়ার। ঠিক আছে? তো আপনারা যেহেতু জানেন যে আমি ভিডিও বাংলাতেও বানাই আর ইংলিশেও বানাই। সো ইফ ইউ আর কমফোর্টেবল ইন ইংলিশ দেন ইউ ক্যান ওয়াচ দ্য ইংলিশ ভার্সন অফ দিস ভিডিও। I'll post the link of that video in the description box. এছাড়াও আমি এখন পর্যন্ত যতগুলা ভিডিও বানিয়েছি বাংলাতে, সেগুলার একটা প্লেলিস্ট তৈরি করেছি। সেটার লিঙ্কটা আপনার এখানে উপরে আই বাটনে থাকার কথা। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে। সো শুরু করা যাক। সো ১ম এ আমি যেটা নিয়ে কথা বলব সেটা হলো এক্সাম হয় কি আপনার কম্পিউটার বেসড হয়ে থাকে নাকি হাতে কলমে লেখা হয়ে থাকে? তো আপনার এখন যেটা সিস্টেম সেটা হলো যে আপনার পার্ট 1 আর পার্ট 2 এই ২ টার ক্ষেত্রে আপনার এক্সাম সব সিবি হয়। সিবি কি? কম্পিউটার বেসড এক্সাম। ঠিক আছে? পার্ট 3 তে এখন আপনাকে খাতা কলমে দিতে হচ্ছে। কিন্তু আগামী জুন 2021 সেশন থেকে আপনার থার্ড পার্টও আপনার কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে আল্টিমেটলি নেক্সট জুন 2021 থেকে আপনার এসএসসি এর সবগুলা পেপারই কম্পিউটার বেসড হয়ে যাবে। আর খাতা কলমে কোনো পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে? তো এরপর আসি আমি একটা সামারি নিয়ে। তো ১ম এ যদি আমি পেপারের কথাগুলা বলি তাহলে পার্ট 1 এর ৭ টা পেপার, সিএটি এর আরও ২ টা পেপার আর F4 এই পেপারগুলাতে আপনি হলো অন ডিমান্ডে এক্সাম দিতে পারবেন। মানে আপনি যখন ফিল করবেন যে আপনি এক্সাম দেওয়ার জন্য রেডি, আপনি এক্সাম দিয়ে দিতে পারবেন। এগুলার ভেন্যুর কথা যদি বলি তাহলে এটা সিলেক্ট করতে পারবে হলো স্টুডেন্টরা। তো স্টুডেন্টরা যখন প্রিপেয়ার্ড হয় তখন কি করতে পারে? তখন তারা হয়তো ব্রিটিশ কাউন্সিলকে কনট্যাক্ট করতে পারে। না হলে আপনার ঢাকাতে হলে আপনার আমি যতদূর জানি এলসিবিএস ঢাকা, এডবেস প্রফেশনালসে আপনার এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। সো আপনি ওখানে আপনি যেদিন এক্সাম দিতে চাচ্ছেন তার কয়েকদিন আগে আপনিও ইনস্টিটিউশনে যাবেন বা ব্রিটিশ কাউন্সিলে চলে যাবেন। যে আপনি এক্সামের অ্যামাউন্টটা পে করবেন, আরও কিছু ডকুমেন্ট সাবমিট করবেন। তখন আপনার এক্সাম বুক হয়ে যাবে। আর যেদিন আপনি এক্সাম বুক করেছেন, ওইদিন আপনি আপনার ডকুমেন্টস নিয়ে চলে আসবেন, তখন এক্সাম দিতে পারবেন। ঠিক আছে? তো পার্ট 1 এর এক্সামগুলা সবগুলাই আপনার এমসিকিউ বা অবজেক্টিভ টেস্ট যেটাকে আমরা ওটি বলি। সো ওটি হয়ে থাকে। ঠিক আছে? এখানে আপনার কোনো রিটেন নাই। রিটেন হলেও আপনার হয়তো ১, ২, ৩ টা শব্দ লিখতে হতে পারে ম্যাক্স। সো পার্ট 1 সিএটির ২ টা পেপার আর সেকেন্ড পার্টের F4 এই পেপারগুলোর জন্য আপনাকে রিটেন দিতে হবে না। আপনাকে জাস্ট এমসিকিউ বা ওটি বেসড এগুলো কোয়েশ্চেন থাকে সেগুলো দিতে হবে। ঠিক আছে? এগুলার রেজাল্ট আপনার ইনস্ট্যান্টলি বের হয়ে যায়। ঠিক আছে? আপনি যখন এক্সামটা শেষ করবেন, ইনভিজিলেটর আসবে, চেক করবে যে আপনি সবগুলো অ্যান্সার দিয়েছেন কিনা। তার ৫ থেকে ৬ সেকেন্ড পরেই আপনার হলো রেজাল্টটা চলে আসে। তখন আপনাকে রেজাল্টটা আপনাকে একটা প্রিন্ট আউট করে দিয়ে দেয়। তো আমি যদি এখন স্ক্রিনে শেয়ার করি তাহলে আমি 2016 এ আমার ১ম FA1 এক্সামটা দিয়েছিলাম। তো সেই FA1 এক্সামটার এটা হলো আমাকে ডকুমেন্টটা দিয়েছিল, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে? সো আমি সাথে আরেকটা জিনিস একটু বলে রাখি যে আমি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ নিয়ে একটু সামান্য কাজ করার চেষ্টা করেছি। সো এখন হোপফুলি আপনারা স্লাইডগুলো আরেকটু বেটারভাবে দেখতে পারবেন আগের তুলনায়। তো এছাড়াও আমি আরেকটা জিনিস ঠিক করেছি যে এখন আমি এই ভিডিওগুলাতে যতগুলা স্লাইড ইউজ করব সেগুলো সবগুলোকে একটা পিডিএফ করে Google ড্রাইভে আপলোড করে দিব। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো কারো যদি দরকার হয় আপনি ওখানে Google ড্রাইভ থেকে যেয়ে সেই লিঙ্ক থেকে যেয়ে আপনি পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? ওয়েল এখন আসি আমি পার্ট 2 আর পার্ট 3 এর ক্ষেত্রে। পার্ট 2, পার্ট 3 তে আপনি অন ডিমান্ডে এক্সাম দিতে পারবেন না। বছরে ৪ টা সেশন আছে। মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এই ৪ টা সেশনে আপনি এক্সাম দিতে পারবেন। পার্ট 2 তে ভেন্যুর কথা হলে স্টুডেন্ট ঠিক করতে পারে। স্টুডেন্ট যখন রেজিস্টার করতে যায় তখন হলো কয়েকটা ভেন্যু অপশন আসে। ঠিক আছে? সো তার সুবিধা মতো সে একটা ভেন্যু চুজ করতে পারবে। পার্ট 3 এর ক্ষেত্রে স্টুডেন্টরা আপনার ভেন্যু সিলেক্ট করতে পারে না। এখানে কি হয়? এখানে এসিসি আপনার ১ম এ ক্যালকুলেট করে যে কতজন স্টুডেন্ট রেজিস্টার করেছে, সেই অনুযায়ী তারা একটা ভেন্যু সিলেক্ট করে স্টুডেন্টের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। যদি এরকম হয়ে থাকে যে অনেক বেশি স্টুডেন্ট আপনার রেজিস্টার করেছে তখন একটা বড় ভেন্যু নেয়। আর না হলে ছোট ভেন্যু নেয়। ঠিক আছে? সো তখন কি করে? এক্সামের ২ সপ্তাহ আগে তারা জানায় দেয় যে ভেন্যুটা কোথায় হবে। ঠিক আছে? পার্ট 2 র ক্ষেত্রে আপনার সম্পূর্ণ এক্সামই আপনার রিটেনে হয় না। এটা মিক্স থাকে। কিছুগুলা ওটি কোয়েশ্চেন থাকে, অবজেক্টিভ টেস্ট যেগুলো আমাকে বলি। আর কিছু থাকে আপনার রিটেন। আমি পরের স্লাইডে এটা নিয়ে আরেকটু ডিটেইলসে আলাপ করছি।
পার্ট 3 এর ক্ষেত্রে আপনার যেটা হয় সেটা হলো আপনার পুরাটাই আপনার রিটেন থাকে, ঠিক আছে? এখানে এমসিকিউ বা ওটি কোয়েশ্চেন এরকম কিছু থাকে না। এখানে পুরা ১০০ মার্কই আপনাকে রিটেন করতে হবে, ঠিক আছে? আর পার্ট 2 আর পার্ট 3 এর ক্ষেত্রে আপনার এক্সামের রেজাল্টটা বের হয় যে মাসে এক্সামটা দিচ্ছেন তার পরের মাসের 2nd বা 3rd সোমবারে, ঠিক আছে? তো যদি আপনি ধরেন যে আপনি মার্চ মাসে এক্সাম দিলেন, তাহলে আপনার এক্সামের রেজাল্টটা পাবেন আপনি হয়তো এপ্রিল মাসের 2nd বা 3rd সোমবার যেটা পড়বে ১ম ওইটাতে হইলো আপনার তখন রেজাল্টটা দিয়ে দেয়, ঠিক আছে? ওয়েল পার্ট 2 আর পার্ট 3 এর এক্সামগুলার রেজাল্ট যেটা আছে সেটা হলো আমরা পাই এসএমএস এর মাধ্যমে আর ইমেইলের মাধ্যমে, ঠিক আছে? তো আমি যদি এখন স্ক্রিনে শেয়ার করি তাহলে এটা হলো আমার গত ডিসেম্বর 2020 র রেজাল্ট। আমি এসবিআরটায় পাস করতে পারিনি কিন্তু ট্রিপল এটায় পাস করেছি। সো এরকমভাবেই আপনার ইমেইলের মাধ্যমে আর ফোনের মাধ্যমে এসএসসি আপনাকে রেজাল্ট জানিয়ে দেবে। তো এবার আসি আমরা পার্ট 1 এ। তো পার্ট 1 এর যে প্রথম ফাউন্ডেশন লেভেলে ৪ টা পেপার আছে FA1, MA1, FA2, MA2 এই ৪ টা পেপারের জন্য আপনাকে এখানে ৫০ টা এমসিকিউ বা ওটি কোয়েশ্চেন থাকবে, যার ভ্যালু থাকবে প্রতিটার জন্য ২, সো টোটাল ১০০ মার্ক, ২ ঘন্টার এক্সাম হবে, ঠিক আছে? এখন আসি তাহলে আপনার ওটি কোয়েশ্চেন যেগুলো আছে বা অবজেক্টিভ কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলাতে কি আসতে পারে? তো আসতে পারে হলো আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আপনার ধরেন ৪ টা অ্যান্সার থাকবে, আপনার যেকোনো একটা সিলেক্ট করতে হবে। মাল্টিপল রেসপন্স কোয়েশ্চেন থাকতে পারে, মানে হলো ধরেন ৪ টা অ্যান্সারের মধ্যে হয়তো ২ টা হবে, আপনাকে ২ টা সিলেক্ট করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, তার মানে আপনাকে একটা বক্সের মতো একটা ব্ল্যাঙ্কের বক্স থাকবে যেখানে আপনাকে রাইট অ্যান্সারটা লিখতে হবে। সেটা হতে পারে আপনার এক কথায় কোনো একটা শব্দ হতে পারে বা আপনার কোনো ভ্যালু বসানো রাখতে পারে, যেমন ধরেন কোনো ক্যালকুলেশন করলেন, করার পরে হলে আপনি ওই ভ্যালুটা বসায় দিবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখন ধরেন ৪ টা লাইন দেওয়া আছে, তো ওইটার অন্যদিকে আর ৪ টা বক্স দেওয়া আছে যেখানে ৪ টা অ্যান্সার দেওয়া আছে। তো আপনাকে ড্র্যাগ করে বসাতে হবে। ধরেন এ প্রথম যে অ্যান্সারটা আছে সেটা আপনি ধরেন সিতে বসবে, সেকেন্ড অ্যান্সারটা ডিতে বসবে, থার্ড অ্যান্সারটা এতে বসবে, ফোর্থ অ্যান্সারটা হয়তো বিতে বসবে। এরকম করে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি জাস্ট রাইট অ্যান্সারটা বসায় দিতে পারবেন, ঠিক আছে? তারপরে হলো ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্টটা কি হলো, আপনি যখন ক্লিক করবেন অপশনের মধ্যে তখন নিচে হলো একটা সেকশন চলে আসবে, তখন ওখানে ৪ টা অ্যান্সার থাকার কথা, যেকোনো একটা অ্যান্সার আপনি ক্লিক করবেন সেটা। হটস্পট হইলো আপনার জিনিসটা হলো অনেকটা আপনার ডিসিশন ট্রির মতো। ধরেন আপনার সামনে একটা বিজনেসের ছোট একটা কেস দিল যে যেটার জন্য প্রথম ডিসিশনটা ট্রি হবে যে আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন না বন্ধ করে দিবেন। যদি আপনি বন্ধ করে দেন ওটার উপর ক্লিক করেন তাহলে আপনার এটা ডিসিশন মেকিং শেষ, আর কিছু লাগবে না। যদি বলেন যে না বিজনেসটা কন্টিনিউ করা উচিত, তাহলে আপনার ধরেন এটার পর আবার আরেকটা ডিসিশন ট্রি আসবে যে আপনি এটা কি আপনার জন্য ভালো ডিসিশন হইলো না খারাপ ডিসিশন হইলো? তখন আপনি হয়তো বললেন যে হয়তো এটা খারাপ ডিসিশন হলো। তখন পরে আসবে যে কেন? তখন ওখানে হয়তো আপনি বলবেন যে প্রফিট হয়তো আপনার কম আসতেছে বা প্রফিট বেশি আসতেছে। সো আপনি বলবেন যে প্রফিট কম আসতেছে, ওটার উপর ক্লিক করলেন। অ্যামাউন্টটা আপনি ক্যালকুলেশন যেটা করে বের করছেন ওটা হয়তো সিলেক্ট করে দিলেন। তো এভাবেই হটস্পট দিয়ে আপনাকে হলো আরকি ওই ডিসিশন মেকিং এর জন্য আরকি ক্লিক করতে হয়। তো আর লাস্টে আছে হলো হট এরিয়া। হট এরিয়া হলো আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম ট্রু ফলস এর ক্ষেত্রে আসে। ধরেন ৪ টা স্টেটমেন্ট দেয়, ৪ টা ট্রু ফলস থাকে। তো আপনি যখন ট্রুতে ক্লিক করবেন তখন ওটার কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন ফলসে ক্লিক করবেন তখন তার কালারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? সো কালার যখন চেঞ্জ হয়ে যায় সো ওটাই মানে হট এরিয়া হয়ে যায়। ঠিক আছে? তো এটা রিলেটেড অলরেডি একটা পিডিএফ আপনার আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তাহলে আরো বেটার ভাবে বুঝতে পারবেন এ ব্যাপারে। এরপরে আসি পার্ট 1 এর অন্যান্য পেপারগুলোর ক্ষেত্রে। F1 থেকে F3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ৩৫ টা কোয়েশ্চেন থাকবে ২ মার্কের। সো টোটাল হবে ৭০ মার্ক। আর এখানে ৩ টা ওটি কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? তো ওখানে যে ৩৫ টা কোয়েশ্চেন আছে ওগুলা হইলো আপনার ইন্ডিভিজুয়াল সিনারিওর বেস করে হবে। যেমন ধরেন ১-২ লাইনের একটা ইনফরমেশন দেওয়া থাকবে ছোট্ট করে। তো ওখান থেকে আপনার অ্যান্সার দিতে হবে। আর ওটি কোয়েশ্চেনে যেটা হবে ৩ টা ওটি কোয়েশ্চেনে থাকবে সেগুলাতে হলো কি হবে? আপনার একটা সিনারিও থাকবে ধরেন ৭, ৮, ১০ লাইনের মতো। ওখান থেকে আপনার ৫ টা কোয়েশ্চেন থাকবে হয়তো। ঠিক আছে? সো এখানে আপনার ৩ টা কোয়েশ্চেনের ভ্যালু হলো ১০ করে ৩০ মার্কের। ওকে? এরপর আসি পার্ট 1 এর সিএটির যে পেপার। সিএটির টোটাল ৩ টা পেপার আছে যার মধ্যে থেকে ২ টা অপশনাল, আপনি যেকোনো ২ টা সিলেক্ট করতে পারবেন। তো সিএটির পেপারগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার আ অবজেক্টিভের মতো যেগুলো আছে সেটা হলো ১৫ টা কোয়েশ্চেন থাকবে, ভ্যালু ২, সো টোটাল ৩০ মার্ক। আর থাকবে হলো আপনার আগের মতনই ওই কেসের মতো থাকবে, ছোট ওটি কেস যেগুলো আছে সেগুলো থাকবে আপনার ৮ টা। এটার মার্কস আপনার ৫ থেকে ১৫ র মধ্যে হয়ে থাকে। সো ধরেন কোনো একটা কোয়েশ্চেনের ভ্যালু হতে পারে ১৫, কোনোটার ৫ হতে পারে, কোনোটার ৭, কোনোটার ১০, কোনোটার ১২, এভাবে করে টোটাল ৭০ মার্কের হবে। এটারও আপনার ২ ঘন্টা করে এক্সাম হবে। ঠিক আছে?
এরপর আসি আমরা পার্ট 2 র F4 পেপারটার ক্ষেত্রে। F4 পেপারটা একমাত্র পার্ট 2 র পেপার যেটা আপনি অন ডিমান্ডে এক্সাম দিতে পারবেন। সো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আপনার কোয়েশ্চেন থাকবে হলো ৪৫ টা। ঠিক আছে? প্রথমে। যেটার ভ্যালু আপনার হইতে পারে ১ মার্ক, হইতে পারে ২ মার্ক। ঠিক আছে? সো ধরেন আপনি প্রথমে আপনার ১ মার্কের যদি কোয়েশ্চেন থাকে সাপোজ ১০ টা। তাহলে ১ ইন্টু ১০, ১০ মার্ক এখানে। আর অন্যদিকে ধরেন আপনার ৩০ টা কোয়েশ্চেন আছে 2 মার্কের। সো ৩০ ইন্টু ২ সমান ৬০। সো ৬০ আর ১০ এ ৭০ মার্ক আপনার এখানে চলে আসবে। আর এখানে আবার ৫ টা ওটি কেস থাকবে। সেখানে হলো ভ্যালু থাকবে হলো আপনার একেকটা কোয়েশ্চেনে ৬ করে। ঠিক আছে? সো টোটাল ১০০ মার্কের যেটা থাকবে। সো টোটাল ৩০ মার্ক। সো টোটালে যায় আপনার ১০০ মার্কই হয়ে যাচ্ছে। সো ২ ঘন্টার এক্সাম হয়ে থাকবে এটা। ঠিক আছে? এরপর আসি আপনার পার্ট 2 আর পার্ট 3 র ক্ষেত্রে। তো পার্ট 2 র ক্ষেত্রে যেটা হচ্ছে পার্ট 2 র আপনার F5 থেকে F9 পেপার যেগুলা হয়ে থাকে সেগুলো আপনার ৩ ঘন্টার করে হয়ে থাকে। তো আমি আগে বলেছিলাম যে কোয়েশ্চেনগুলো একটু মিক্সড হয়ে যায়। তো আমরা যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাই তো কোয়েশ্চেনগুলো আর কি কিরকম করে আসবে সেটা। এখন দেখেন এখন সেকশন আপনি যদি দেখেন তাহলে F5, F6, F7, F9 এই ৪ টা পেপার আপনার একই ধরনের হয়ে থাকে। ঠিক আছে? তো আপনি যদি দেখেন তাহলে আপনার প্রথমে ওটি থাকবে ৩০ মার্কের। তার মানে হয়তো এখানে ১৫ টার মতো অবজেক্টিভের মতো কোয়েশ্চেন থাকবে ২ মার্কের করে। ওটি কেস থাকবে আপনার ৩ টা থাকার কথা। এখানে ৩০ মার্ক যেহেতু আছে সো ১০ মার্ক করে হয়তো ৩ টা কোয়েশ্চেন থাকার কথা। আর এখানে কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন যেগুলো বড় কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? রিটেন থাকে যেগুলা, সেগুলা হলে আপনার এখানে ৪০ মার্ক থাকে। ঠিক আছে? অন্যদিকে ডিফারেন্ট হইলো F8 পেপারটা যেটা ডাবল এ বলে। এখানে আপনার ওটি কোয়েশ্চেন নাই, তার মানে এখানে এমসিকিউ রিলেটেড কিছু নাই। আপনার এখানে ওটি কেস আছে তার মানে। তার মানে আপনার ৩ টা কেস থাকবে, ওখানে অ্যান্সার দিতে হবে। আর এখানে আপনাকে ৭০ মার্ক টাইপ করতে হবে, ঠিক আছে? টাইপ করে রাইট করতে হবে। তো এই কারণেই হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এই পেপারটাতে একটু স্ট্রাগল করে ১ম এ, কারণ অন্যান্য পেপারগুলোর চাইতে একটু ডিফারেন্ট। সো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম আপনার ডিসেম্বরের রেজাল্ট যখন বের হয়েছিল তখন। তো ওখানে আমি আপনার বলেছিলাম যে পাস রেট যেটা আছে আপনার সেটা পার্ট 2 তে আপনার F8 পেপারটা সবচেয়ে কম। সো মেইনলি এই কারণেই স্টুডেন্টরা একটু স্ট্রাগল করে, ঠিক আছে? কারণ অনেক মার্কের রাইটিং থাকে, সো ইউজড টু থাকে না। টাইপিং অনেক টাইম স্লো থাকে, বুঝে না কতটুকু লিখতে হবে, ঠিক আছে? সো ওই কারণে ওই পেপারটাতে একটু স্ট্রাগল করে। তো এটা তো গেল। এখন আমরা আবার একটু ব্যাক করি আগের স্লাইডে। তো এখানে যদি দেখেন পার্ট 3 র ক্ষেত্রে যেটা হচ্ছে পার্ট 3 তে আপনার SBR, AFM, APM, ATX আর ট্রিপল এই ৫ টা পেপারের ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সাম হবে আপনার ৩ ঘন্টা ১৫ মিনিট করে, ঠিক আছে? এখানে আপনার ৩ থেকে ৪ টা কেস থাকবে, বড় কোয়েশ্চেন থাকে। তো এখানে যেটা হচ্ছে যে একেকটা কেসের আন্ডারে আপনার হয়তো ৩-৪ টা ছোট কোয়েশ্চেন থাকে। তো ওখানে আরকি ওভাবে করে অ্যান্সার দিতে হয়। একটা কেসের সাথে অন্য কেসের কোনো রিলেশনশিপ নাই, ঠিক আছে? তাহলে আপনার একটা কেস যখন আপনি কমপ্লিট ভাবে শেষ করবেন অ্যান্সার করা, পরের কেসটা আপনার কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? সো ওখানে ৩-৪ টা কেস থাকে। SBL টা এখানে অন্য পেপারগুলার চাইতে একটু ডিফারেন্ট, ঠিক? তো SBL এর ক্ষেত্রে যেটা হয় যে একটাই কেস থাকে অ্যান্ড ওই কেসটা আপনার সাইজে অনেক বড় হয়ে থাকে, ঠিক আছে? সো এই ১০০ মার্ক পুরাটাই হলো আপনার একটা কেস থেকে হয়ে থাকে। এই কারণে কি হয় স্টুডেন্টদেরকে ওই কেসটা অনেক ডিটেইলসে পড়তে হয়। আপনার অনেকবার আপনার খেয়াল করে পড়তে হয়, ঠিক আছে? এই কারণে আপনার দেখেন SBL এ কিন্তু ৪ ঘন্টা সময় দিয়েছে। কারণ অন্য সময় হলো ৩-৪ টা কেস যেটা হয় যে আপনি একটা কেস কমপ্লিট করলেন, পরের কেসে চলে গেলেন। আগের কেসে কি ছিল আপনার ওটা নিয়ে আর মাথা ঘামানো লাগে না। কিন্তু SBL এর ক্ষেত্রে আপনার সবসময় মাথায় রাখতে হয় যে আপনার কেসটাতে কি আছে, ১ম এ কি ছিল, শেষে কি ছিল, সব ইনফরমেশন মাথায় রাখতে হয়। এই কারণে এখানে আরেকটু বেশি সময় দিয়েছে ৪ ঘন্টা, ঠিক আছে? তো এখন আপনারা যেহেতু জানেন যে হলো এক্সামগুলো আপনার সব কম্পিউটার বেসড হবে। তো এখন অবভিয়াসলি আপনার কিছু স্কিল দরকার হবে এটা এক্সামগুলো পাস করার জন্য, ঠিক আছে? সো ওটা নিয়ে যদি কথা বলি তাহলে ১ম এ আপনার যেটা দরকার সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড কিছু আইডিয়া থাকা দরকার, মাইক্রোসফট এক্সেল রিলেটেড কিছু আইডিয়া থাকা দরকার, ঠিক আছে? ওয়ার্ডে খুব বেশি কিছু জানতে হবে না। যেমন আপনি ধরেন লাইনগুলা স্ট্রেট করবেন কিভাবে, বোল্ড করবেন কিভাবে, বুলেট পয়েন্ট তৈরি করবেন কিভাবে, টেবিল বানাতে হয় কিভাবে, এরকম ছোটখাটো জিনিসপত্র যদি জানেন তাহলে এনাফ। মাইক্রোসফট এক্সেলে আপনাকে মেইনলি জানতে হবে যে সূত্রে কিভাবে বসাতে হয়, ঠিক আছে? সূত্র কিভাবে ইউজ করতে হয় যেগুলোকে আমরা ফর্মুলা বলি, তো ওগুলা কিভাবে ইউজ করতে হয় এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? যাতে কি হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ম্যানুয়ালি জিনিসগুলাকে বসাই। এখন অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় যদি ভুল করে ফেলি, ভুল করার ফলে কি হয়, আমরা যদি ম্যানুয়ালি বসাই তাহলে আমাকে প্রত্যেকটা জায়গাতে আবার চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আপনি যদি ফর্মুলা ইউজ করেন তাহলে যেটা সুবিধা হবে যে আপনি কোনো একটা জায়গায় চেঞ্জ করলেই হবে। ও ওইটার মতো করে আপনার সবগুলার সলিউশনই আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো আপনাকে ম্যানুয়ালি কোনোটা আবার ঠিক করা লাগবে না, ওকে? আর লাস্ট টাইম যদি বলি তাহলে সেটা হলো যে আপনার টাইপিং স্পিডটা মোটামুটি ভালো হতে হবে।
কারণ না হলে আপনি সময় মতো আপনি এক্সাম লিখে শেষ করতে পারবেন না। তো আমি রিসেন্টলি আপনার এই ভিডিওটা বানানোর জন্য কয়েকদিন ধরে একটু দেখলাম। আমার টাইপিং স্পিড অ্যারাউন্ড 35 to 37 এরকম রেঞ্জের মধ্যে আছে। তো আপনার স্পিড যদি 30 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে তাইলে মনে হয় মোস্ট প্রবাবলি আপনার এটাই সাফিসিয়েন্ট হয়ে যাবে। তো আপনি যদি পড়তে চান এসএসসি এখন থেকেই আরকি একটু প্রিপারেশন নিতে পারেন ওইটা নিয়ে। তো এখন একটা কোয়েশ্চেন আপনাদের মাথায় আসা খুবই নরমাল যে কখন আমি এক্সেল ইউজ করব, কখন আমি ওয়ার্ড ইউজ করব, ঠিক আছে? সো কিভাবে কোনটা করব? সো এটার জন্য আরকি আমি যদি স্ক্রিনে আপনাদেরকে দেখাই তাহলে এসএসসি একটা সুন্দর ব্যবস্থা করে দেয়। যেমন ধরেন এরকমভাবে আপনার একটা কোয়েশ্চেন আসবে আপনার এক্সাম হলে রিয়েল লাইফে। তো এখানে আপনার বাম সাইডে আপনার সিনারিওটা থাকবে, কেস যেটা থাকবে সেটা বাম সাইডে থাকবে। উপরে দেখেন আপনার এখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? উপরে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনের পাশে কিন্তু মার্কসও দেওয়া থাকবে। এখানে যেমন ৪ মার্ক দেওয়া আছে, ঠিক আছে? সো এক্সামিনার জানে যে এটার জন্য আপনার কি দরকার? আপনার দরকার ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে, ঠিক আছে? সো আপনাকে এরকমভাবে ওয়ার্ডই দিয়ে রেখেছে অলরেডি, ঠিক আছে? ওরা প্রি ফরম্যাটটা রেডি করে রেখেছে ওয়ার্ডে। সো আপনি জাস্ট ওখানে আপনার অ্যান্সারটা লিখবেন। মাঝখানে দেখেন একটা পার্টিশন আছে, ঠিক আছে? এই পার্টিশনটা কিন্তু মুভেবল। যদি এরকম হয়ে থাকে যে আপনার কোয়েশ্চেনটা আরো বড় করে পড়তে ইচ্ছা করছে, তাহলে আপনি পার্টিশনটাকে আপনি ডান দিকে সরায় দিতে পারবেন। যদি এরকম হয়ে যায় যে আপনি লেখার সময় ওয়ার্ডের সাইজটা বড় করতে চাচ্ছেন, তখন পার্টিশনটাকে বামে সরায় দিবেন। ভালো করে বোঝানোর জন্য আমি পরের স্লাইডটা দেখাচ্ছি। তো এখানে যদি দেখেন তাহলে আমি পার্টিশনটাকে আরো বামে সরায় দিয়েছি। তাহলে যেটা হয়েছে আমার কেসটা ছোট হয়ে এসেছে কিন্তু আমার এদিকে এক্সেল এর শিট যেটা আছে সেটা কিন্তু আবার অন্যদিকে বড় হয়ে এসেছে। ঠিক আছে? সো এরকমভাবেই দেখেন এক্সামিনার কিন্তু আপনার নিচে কিন্তু আবার এই কোয়েশ্চেনের জন্য জানে যে এক্সেল দরকার আছে। সো এক্সেলটা কিন্তু ওই প্রি ফরম্যাটেই রেডি করে রেখে দিয়েছে। সো আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না যে কখন ওয়ার্ড ইউজ করতে হবে, কখন এক্সেল ইউজ করতে হবে। এসএসসি আপনার অলরেডি জিনিসটা রেডি করে দিবে আপনাকে। সো আপনি জাস্ট যাবেন, কোয়েশ্চেনে যেটা চাচ্ছে ওই অনুযায়ী অ্যান্সার দিবেন, তাহলেই হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকে আপনাদের জন্য আমি জাস্ট একটা জিনিসই একটু রিকোয়েস্ট করব, তো আজকের ভিডিওতে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে যদি পসিবল হয় একটু পশু পাখির খেয়াল রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে কুকুররা আসে আপনাদের পায়ের কাছে এসে দাঁড়ায়, তাকায় থাকে। তো আপনার যদি অ্যাবিলিটি থাকে দরকার হলে ছোটখাটো কিছু বিস্কিট বা কেক টাইপের কিছু কিনে তাদেরকে একটু খাওয়াতে পারেন। এখন সামনে গরম আসতেছে। তো এখন পানির অভাব হবে। তো আপনাদের যদি বারান্দা থাকে বা জানালার পাশে থাকে এরকম কোনো জায়গায় ছোট পানির পাত্র রেখে দিতে পারেন। সো অনেক টাইমে দেখা যাইতে পারে যে পাখিরা ঘুরতে আসে অর সামথিং, ঠিক আছে? তো তখন তারা হয়তো একটু পানি খেতে পারবে আপনার ওখান থেকে। তো চেষ্টা করুন যে যেকোনো প্রাণীকেই হোক না কেন তাদেরকে যতটুকু পারা যায় তাদের জন্য একটু হেল্প করতে। কারণ অনেক সময় তারা খাবার পায় না, তাদের বাচ্চা-কাচ্চা থাকে যেগুলা হয়তো অভুক্ত থাকে, ঠিক আছে? তো চেষ্টা করুন আপনি অন্যদেরকে একটু প্রাণীদেরকেও একটু হেল্প করতে। সেটা যদি করেন তাহলে আমার মনে হয় যে আপনি হয়তো অনেক ভালো ফিল করবেন ভিতর থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে লাস্টের স্লাইডে আমি বলেছিলাম যে আজকের যে ভিডিওটা হবে সেটা হবে হলো একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন। কিন্তু আমি ওই ভিডিওটার জন্য রেকর্ডও করেছিলাম। তো রেকর্ড করার পর আমি যেটা দেখেছি যে এডিট করার সময় তখন আমি দেখলাম যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হয়েছে। এটার রিজনটা ছিল যে শীতকালে যেহেতু ফ্যান অফ থাকে সো সাউন্ড হয় না। সো আমি যে রুমে বসে রেকর্ডটা করছিলাম তার থেকে ২ ঘর পরে আরেকটা রুম ছিল যেখানে ফ্যান চলছিল। যেহেতু রাতের বেলায় সবকিছুই অফ থাকে অ্যান্ড সাউন্ড খুবই কম থাকে, ঠিক আছে? তো তখন কি হয়েছে যে ওই ফ্যানের সাউন্ডটাতেই প্রচুর এসেছে আমার ভিডিওতে অ্যান্ড আমি বাংলা ভিডিওটাও বানিয়েছিলাম, ইংলিশটাও বানিয়েছিলাম অ্যান্ড বানানোর পর এডিট করার সময় আমি দেখি আমার ভিডিওগুলাতে কথা একদমই ক্লিয়ার শোনা যাচ্ছে না কজ পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। আমি যদি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই সেই ক্লিপগুলার। আপনারা অনেকেই আমার ভিডিওর নিচে অনেক কমেন্ট করে থাকেন বিভিন্ন কোয়েরিজ নিয়ে। তো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। সো আনফরচুনেটলি আমাকে ভিডিওটা পুরাপুরি আমার ইউজলেস হয়ে গিয়েছে এখন। সো এখন যেহেতু ভিডিওটা নিয়ে আমি কোনো আর কাজ করতে পারবো না। সো আমাকে যদি আবার একটা বড় ভিডিও করতে হয় ইংলিশ অ্যান্ড বাংলা ২ টাতেই তাহলে আমার জন্য এটা অনেক বড় হ্যাসেল হয়ে যাবে। এর জন্যই আমি আরকি ভেবেছি যে আজকে এখানে যেকোনো একটা টপিকে ছোট্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওর টপিকটা হলো আপনার যে অনেকেই আছে অনেকে ভাবে যে ECCA করবে কিন্তু সেটা কি বাংলাদেশে করবে নাকি দেশের বাইরে গিয়ে করবে। ঠিক আছে? সো এই টপিকটাই আমি আজকে ভিডিওতে কভার করার চেষ্টা করব।
তো আপনারা যদি উপরে দেখে থাকেন এখানে একটা আই বাটন আসার কথা। সো এখানে আমার ACCA তে আমি যতগুলা বাংলাতে ভিডিও বানিয়েছি সেগুলোর একটা প্লেলিস্ট দেওয়া আছে। সো আপনি যদি আমার ভিডিওগুলো না দেখে থাকেন ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। বাংলাতে দেওয়া আছে সবগুলাই। আর বরাবরের মতো আমি ভিডিওর লাস্টেই আপনার একটা স্লাইড দিয়ে দিব। সেই স্লাইডে আপনার জানতে পারবেন যে নেক্সট ভিডিও কোন টপিকে হবে অ্যান্ড সেটার এক্সপেক্টেড রিলিজ ডেটটা কবে। ঠিক আছে? সো ইন্ট্রো তো অনেকখানি হয়ে গেল। তো এখন আমরা আসলে ভিডিওটা শুরু করি। সো যদি আমরা ১ম এ শুরু করি তাহলে আপনাকে একটা জিনিস আগে বুঝতে হবে যে ACC এর এক্সামটা কিভাবে হয়, ঠিক আছে? ACC এর এক্সামের কোয়েশ্চেন যেটা আসে সেটা হলো আপনার UK থেকে আসে অ্যান্ড আপনার আপনি যখন এক্সামটা দিবেন, দেওয়ার পরে যে খাতাটা দেখা হবে সেটাও কিন্তু আপনার ACC এর এক্সামিনাররা দেখে UK তে, ঠিক আছে? তার মানে কি আপনি যখন কোয়েশ্চেন পাচ্ছেন সেটা আসছে UK থেকে, আপনার খাতা যে দেখছে সেও UK এর, রেজাল্টও আসছে আপনার UK থেকে, ঠিক আছে? সো আপনি হয়তো হইতে পারে যে আপনি লোকালি কোনো টিচারের কাছে পড়ছেন বা কোনো ইনস্টিটিউশনে আছেন, তো তাদের কিন্তু কোনো ভূমিকা নেই আপনার রেজাল্টের দিকে, ঠিক আছে? সো আমি যদি এখন স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা সার্টিফিকেট আমি দেখাচ্ছি। এটা আমি Google থেকে ডাউনলোড করে নিয়েছি। সো এটা একটা ACCM মেম্বারের সার্টিফিকেট। তো আপনারা যদি সার্টিফিকেটটার দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু একমাত্র যে ইনফরমেশনগুলো আছে সেগুলা হলো তার নাম দেওয়া আছে, সে কবে ACCA পাস করেছে সেটার ইনফরমেশনটা দেওয়া আছে, ঠিক আছে? নিচে তার কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে আর কিছু সিগনেচার আছে যেটা আমি ব্লার করে দিয়েছি, ঠিক আছে? তো আল্টিমেটলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার কোনো ধরনের ইনফরমেশন নাই রিগার্ডিং আপনি কোন দেশে আছেন, আপনি কোন ইনস্টিটিউশন থেকে পড়ছেন, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু একদমই আপনার ম্যাটার করে না ACCA তে। আমি যদি আমার পার্সোনাল একটা সার্টিফিকেট আপনাকে শো করি, তো পার্ট 2 কমপ্লিট করার পরে আমি অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেসে একটা সার্টিফিকেট পাই। তো আপনি যদি আমার সার্টিফিকেটটাও দেখেন, এখানে আমার নাম দেওয়া আছে, আমি কবে পাস করেছি এটা দেওয়া আছে। নিচে কিছু আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে। এছাড়া কিন্তু আর বাকি কোনো ইনফরমেশন দেওয়া নেই। যে আমি বাংলাদেশ থেকে পাস করেছি নাকি কোন ইনস্টিটিউশনে পড়েছি, এসব কিন্তু কিচ্ছু দেওয়া নেই আমার সার্টিফিকেটে, ঠিক আছে? সো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ইনস্টিটিউশন বা টিচারদের কাজ কি? ওয়েল অ্যাকচুয়ালি তাদের কাজ হলো যে আপনাকে এক্সামের জন্য প্রিপেয়ার করা। আপনি যখন তাদের কাছে পড়বেন তখন আপনি ওই পেপার সম্বন্ধে একটা ভালো আইডিয়া পাবেন অ্যান্ড এরপরে আপনি যখন এক্সামটা দিবেন তখন এটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, কারণ তারা আপনাকে অনেকগুলা টিপস দিবে, ঠিক আছে? যেটা আপনাকে পাস করতে অনেক হেল্প করবে। তো এখন আমি যদি বাংলাদেশে আপনার যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর সাথে কম্প্যারিজন করি, ঠিক আছে? তাহলে আপনি ধরেন যে বড়, বড় ইউনিভার্সিটিগুলো আছে, ধরেন নর্থ সাউথ বা ঢাকা ইউনিভার্সিটি এটসেট্রা। তো এদের কাছ থেকে যখন আপনি ব্যাচেলর বা মাস্টার্সের কোনো ডিগ্রি পাবেন, ঠিক আছে? তখন কিন্তু এই ইউনিভার্সিটিগুলার ইনফরমেশন আপনার দেওয়া থাকে এই সার্টিফিকেটগুলোতে, ঠিক আছে? তখন কি হয়, এই পড়াশোনাগুলোর জন্য যেগুলো যখন আপনি ব্যাচেলার্স করছেন বা মাস্টার্স করছেন, তখন এটা জাজ করা হয় যে আপনি কোন দেশ থেকে পড়াশোনা করেছেন। এখন ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলার ভ্যালু একরকম হয়ে থাকে, আমেরিকানগুলার একরকম হয়ে থাকে। আপনি যদি এশিয়ার সাইডের কথা চিন্তা করেন, ওগুলার আরেকরকম থাকে। বাংলাদেশের ক্রাইটেরিয়া বাংলাদেশের ক্ষেত্রেও সেটা অন্যরকম হয়ে থাকে, ঠিক আছে? তো তারপরে কি হয়? আপনার হলো তো একটা হলো এরিয়া ওয়াইজ একটা র‍্যাংকিং করা হয় যে কোন এরিয়াতে আছে, ঠিক আছে? অ্যান্ড তারপরে কি করা হয়? তারপরে হলো ইউনিভার্সিটির একটা র‍্যাংকিং করা হয়। যে আপনি যদি বড় কোনো ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে সেটার একটা ভ্যালু। আবার আপনি যদি ছোট কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে আপনার ভ্যালুটা হয়তো তুলনামূলকভাবে কমও থাকতে পারে। সো এইসব ক্ষেত্রে আপনার ম্যাটার করে যে আপনি কোন দেশ থেকে পড়াশোনা করছেন, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন। কিন্তু ACCA হলো আপনার একটা ইউকের কোয়ালিফিকেশন। সো এটাকে ইউকের স্ট্যান্ডার্ড মেইনটেইন করেই কিন্তু আপনার আ কোয়েশ্চেনগুলা করা হয় অ্যান্ড আপনার খাতাটাও কিন্তু ওইভাবেই দেখা হয়। যে এক্সামিনার থাকে যে আপনার খাতাটা চেক করে, ঠিক আছে? সে কিন্তু জানে না যে আপনি ছেলে না মেয়ে, আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, এসব কিন্তু ইনফরমেশন তাদের কাছে যায় না। তাদের কাছে খাতার সাথে একটা নাম্বার যায়, আমি যতদূর জানি। তো তারা তখন কি করে? সেই নাম্বারের এগেইনস্ট এই হলো আপনাকে হলো জাস্ট আপনার খাতার মেরিট অনুযায়ী আপনাকে নাম্বার দেয়। ঠিক আছে? তারা জানেও না যে এই খাতার মালিক কে বা আ না কোন দেশ থেকে এসেছে এটসেট্রা কোনো ইনফরমেশন তাদের কাছে থাকে না। তারা জাস্ট ফেয়ারলি আপনার খাতাটা জাজ করবে। ঠিক আছে? তো এখন আপনারা যেহেতু বুঝতে পারলেন যে এই ইনস্টিটিউশন আসলে এরকম কোনো ভ্যালু এড করে না বা কোন দেশ থেকে আসছেন এটা কোনো ভ্যালু এড করে না আপনার ACC এর জন্য। ঠিক আছে? তো এখন তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে এক্সাক্টলি কোন রিজনে মানুষ অনেকে সাজেস্ট করে যে দেশের বাইরে যেয়ে ACCA করতে হবে। ঠিক আছে? ওইটার ক্ষেত্রে যদি আসি তাহলে বাংলাদেশে ACCA বাংলাদেশের জার্নি শুরু হয় 2008 এ। সো স্টার্ট হওয়ার পর যেটা হয় যে অনেক ইনস্টিটিউশন ACCA পড়ানো শুরু করে। কিন্তু তাদের কাছে কিন্তু ACCA কোয়ালিফাইড টিচাররা ছিল না ওই সময়। তো তখন কি হয়েছে? তখন হইলো যারা ACCA ব্যাকগ্রাউন্ডের না তারা হয়তো ক্লাসগুলা নিত। সো
স্টুডেন্টরা যখন পার্ট 2 বা পার্ট 3 তে চলে যেত, তখন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত। কারণ টিচাররাই পুরাপুরি সিওর না আসলে জিনিসগুলা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো তখন অনেকেই সাজেস্ট করত যে আ বাইরে চলে যেতে। হয়তো ইউকে থেকে এসিসিএ করতে বা আপনার মালয়েশিয়া থেকে এসিসিএ করতে। সো এরকম অনেকে সাজেশন দিত। তারপরে কি হয়েছে? আপনার এসিসিএ বাংলাদেশ স্টার্ট করার পরে আপনার যারা বাইরে থেকে অলরেডি এসিসিএ করে এসেছিল, তারা অনেকেই টিচিং প্রফেশনে চলে আসে। তারা দেশেই আপনার এইচএসসি পড়ানো স্টার্ট করে। তারপর থেকে আস্তে কিন্তু আমাদের দেশে প্রতি বছরই কিছু না কিছু এইচএসসি বের হচ্ছে। তো এখন বাংলাদেশে আমি যতদূর জানি অ্যাক্টিভ মেম্বার বা অ্যাফিলিয়েটের সংখ্যা হলো ৬০০ র বেশি। ঠিক আছে? তো এদের মধ্যে অনেকেই কিন্তু টিচিং প্রফেশনে এসেছেন। এদের মাঝে কিন্তু অনেকেই আপনার কয়েক বছর ধরে বাংলাদেশে আপনার স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন। তো তাদের কিন্তু অলরেডি একটা আইডিয়া আছে যে স্টুডেন্টরা কিভাবে আ পাস করতে পারে অর সামথিং। ঠিক আছে? তো তখন যেটা হচ্ছে যে এখন আমাদের কাছে প্রপার কোয়ালিফাইড টিচার্সরা আছে যারা আপনাকে হেল্প করতে পারবে এইচএসসিএ কমপ্লিট করতে। আমি নিজের চোখেই অনেককে দেখেছি যারা আমি যখন পার্ট 1 এ ছিলাম তখন তারা হয়তো পার্ট 2 বা পার্ট 3 তে ছিল। এখন তারা অলরেডি এইচএসসিএ কমপ্লিট করে ফেলেছে অ্যান্ড তারা বেশ ভালো কিছু জায়গাতেই আছে। কয়েকজন অলরেডি মেম্বারও হয়ে গিয়েছে। ঠিক আছে? কারণ তারা তাদের শুরুতে অনেক আগে থেকেই তারা কাজ করা স্টার্ট করে দিয়েছিল। সো তো আপনারা যদি দেখেন তাহলে এটা কিন্তু পসিবল। আপনার বাংলাদেশ থেকেই পুরাপুরি এসিসি এটা কমপ্লিট করা পসিবল। আপনি আমাকেই যদি দেখেন তাহলে আমি কিন্তু পার্ট 2 কমপ্লিট করে ফেলেছি। পার্ট 2 র কিন্তু আমি পুরাটাই বাংলাদেশ থেকে ইনস্টিটিউশনের পড়েই আমি পাস করেছি। অন্যদিকে আমি এখন পার্ট 3 তে একটা পেপার পাস করেছি। অ্যাডভান্স অডিট অ্যান্ড অ্যাসুরেন্স যেটা ট্রিপল এ বলে পরিচিত। ওইটার পাস রেট কিন্তু গ্লোবালি খুবই কম। লাইক ৩০% এর কাছাকাছি। ওইটা কিন্তু আমি বাংলাদেশের একটা টিচারের কাছে ক্লাস করে কিন্তু পাস করেছি। ঠিক আছে? সো এটা কিন্তু পসিবল। আপনি পুরা এসিসি আপনি বাংলাদেশে থেকেই কমপ্লিট করতে পারবেন। ওয়েল এখন যদি আমি একটু কস্টের দিকে আসি তাহলে আমি একটু কম্প্যারিজন আনবো এখানে ইউকে এর সাথে বাংলাদেশের। ঠিক আছে? তো ইউকেতে একটা ইনস্টিটিউশন আছে এলএসবিএফ নাম। তো অনেক এসিসি স্টুডেন্টই তাদের ম্যাটেরিয়াল ইউজ করে পড়াশোনা করার জন্য। তো আমি তাদের প্রাইসিং নিয়ে একটু সার্চ করেছি। তাদের ওয়েবসাইটেই প্রাইসিংটা দেওয়া আছে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি চান আপনারা সেখান থেকে ইনফরমেশনটা একবার চেক করে দেখতে পারেন যে আমি আসলেই সঠিক ইনফরমেশন দিচ্ছি কিনা। তো ওখানে অনেকগুলো টিচার আছে। তো একজন টিচারেরা ইনফরমেশন নিয়েছি কারণ এই টিচারটা হলো আপনার সবগুলা পেপারই খুব সম্ভবত পড়ায়। ঠিক আছে? তো তার প্রাইসটা যদি আপনি চেক করেন তাহলে F1 থেকে F3 এই পেপারগুলোর জন্য স স আ ইনস্টিটিউশনকে আপনার এলএসবিএফকে আপনার পে করতে হবে হলো £৩৫০ করে। ঠিক আছে? এখন এটা যদি কারেন্সিটাকে আমি যদি কনভার্ট করি টাকাতে, তাহলে আমি গুগলে সার্চ করে যা দেখলাম আপনার এখন পাউন্ড টু টাকার এক্সচেঞ্জ রেট হলো ১১৮। সো ওইটা করলে আপনার এখন পে করতে হবে ৳৪১,৫০০। ঠিক আছে? ওই তুলনায় আপনি যদি বাংলাদেশে কোনো ইনস্টিটিউশনে পড়েন, আপনাকে একেকটা পেপারের জন্য পে করতে হবে মাত্র ৳১৫,০০০। এখানে কিন্তু আবার দেখেন পাশে কিন্তু আমি x3 লিখে দিয়েছি। তার মানে কি ৩ টা পেপার আছে। তাহলে আপনাকে সবগুলাই ৩ দিয়ে গুণ করতে হবে। সো আপনি যদি দেখেন তাহলে ডিফারেন্সটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আবার এখানে যদি আপনি কোনো টিউশন না নিয়ে সেলফ স্টাডি করেন তাহলে কিন্তু আপনার এই টিউশন ফি ৳১ লাগছে না। বুঝতে পারছেন জিনিসটা? আবার যদি আমি F4 থেকে F9 এর কথা চিন্তা করি তাহলে তারা চার্জ করবে হলো ৳৪৫০ পাউন্ড করে একটা পেপারের জন্য। তার মানে কি একেকটাতে দাঁড়াচ্ছে আপনার ৳৫৩,৫০০ করে। সেখানে আপনি লোকালি বাংলাদেশ থেকে ইনস্টিটিউশনে পড়তে পারবেন ৳১৩,০০০ য়। অন দি আদার হ্যান্ড পার্ট 3 তে ৪ টা পেপার আছে। সেখানে চার্জ করবে ওখানে ৳৭৯৫ বাংলাদেশী টাকায় সেটা ৳৯৪,০০০। আপনি সেটা পাচ্ছেন বাংলাদেশে যে অপশনাল পেপার আছে সেখানে আপনার খরচ পড়বে ৳১৩,০০০ করে। এসবিআর পেপারটা খুব সম্ভবত ৳১৫,০০০ আর এসবিএলটা মেবি ৳২০,০০০ মতো। এরকম একটা এভারেজ ফিগার আছে। ইনস্টিটিউশনগুলো এরকম চার্জ করে। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু আপনার কস্টের দিক থেকে প্রচুর সেভিংস হবে যদি আপনি বাংলাদেশ থেকে এসিসি এটা করেন। ঠিক আছে? অন দি আদার হ্যান্ড আপনাকে যদি ইউকেতে যেয়ে পড়তে হয় তাহলে আপনাকে কিন্তু অনেক খরচ বিয়ার করতে হবে। ওখানে কিন্তু লিভিং এক্সপেন্স অনেক বেশি। আমি একটা আর্টিকেল থেকে আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করি। সেখানে যদি দেখেন সেখানে উনারা বলছে আপনার ইয়ারলি আপনাকে প্রায় ৳১২,০০০ মতো এভারেজ আপনার খরচ হবে উইথআউট টিউশন ফি। টিউশন ফি ছাড়াই আপনার ৳১২,০০০ খরচ হবে। আপনি টাকায় কনভার্ট করেন, আপনার ৳১৪,২০,০০০ র মতো আসে অ্যারাউন্ড। তো আপনি দেখেন আপনার হলো ১ বছরেই আপনার ৳১৪,২০,০০০। এখন এসিসিএ করতে আপনার অন্তত ২.৫ বছরের মতো তো মোটামুটি লাগবেই কথার কথা ধরে রাখেন। ঠিক আছে? আপনি অনেক ভালো স্টুডেন্ট হইলে ২.৫ বছরের মধ্যে পারবেন। বাট একা একটা দেশে যেয়ে থেকে নতুন এনভায়রনমেন্ট এর সাথে ম্যাচ করে করা অনেক ডিফিকাল্ট। সো আপনি ধরেন ২.৫ বছর বা ৩ বছর ধরে রাখেন। তাহলে আপনার এখানে থাকা খাওয়ার পিছনেই আপনার খরচ যাচ্ছে ৳৪৫,০০,০০০ র মতো।
এরপরে আপনার এখানে যদি দেখেন আপনার টিউশন ফি প্রচুর। সাথে হইলো আপনার এক্সাম ফি আলাদা পে করতে হবে। আল্টিমেটলি দেখা যাচ্ছে যে আপনার হয়তো ৫০-৬০ লাখ টাকার মতো খরচ হচ্ছে এসিসিএ করতে। অন দি আদার হ্যান্ড আপনি যদি বাংলাদেশে দেখেন, আপনার হয়তো টিউশন নিতে যদি আপনি সবগুলো পেপার টিউশনও নেন, আপনার আর এক্সাম ফি সব মিলায় হয়তো ৪-৫ লাখ টাকার মতো খরচ হবে। আপনি হয়তো আপনার প্যারেন্টসদের সাথে থাকলে আপনার কোনো থাকা খাওয়ার কষ্ট নেই। আপনি হয়তো ৫ লাখ টাকার মধ্যে এসএসসি শেষ করে ফেলতে পারবেন। অন দি আদার হ্যান্ড আপনি ধরেন সেলফ স্টাডি করলেন। সেলফ স্টাডি করলে কিন্তু আপনার কোনো টিউশন ফি দেওয়া লাগলো না। আপনি জাস্ট বইয়ের খরচগুলা কিনবেন, বই নিয়ে পড়বেন, পড়ার পর আপনি এক্সাম দিবেন, এক্সাম ফিটা দিবেন। এক্সাম ফিটা হয়তো আপনার ২ থেকে ৩ লাখ টাকার মাঝে যেকোনো একটা হইতে পারে। আপনি কত তাড়াতাড়ি এক্সামগুলা শেষ করতে পারছেন এটার উপর বেস করে হবে। ঠিক আছে? তার মানে দেখেন আপনার কিন্তু খরচ হয়তো ২-৩ লাখ টাকার মধ্যে আপনার এসএসসি শেষ হয়ে গেল। তো আপনি কেন শুধু এত টাকা খরচ করে ৫০-৬০ লাখ টাকা খরচ করে ইউকেতে পড়ার চিন্তাভাবনা করবেন বা অন্য কোনো দেশে হয়তো কানাডাতে একটু কম হবে, মালয়েশিয়াতে আরেকটু কম হবে। এত খরচ করার লাভ কি? যখন আপনার সার্টিফিকেটে এটা কোনো উল্লেখই থাকবে না যে আপনি কোন দেশে পড়াশোনা করছেন। সো আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি জাস্ট সাজেস্ট করব যে আপনি বাংলাদেশ থেকে এসিসিএ করতে পারেন। কারণ আমাদের দেশে অনেক ভালো টিচার্স আছে। আপনি এটলিস্ট বাংলাতে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। তারা অনেক ফ্রেন্ডলি অ্যান্ড তারা সব দিক থেকে আপনাকে হেল্প করবে। যেসব টিচাররা আমি শুনেছি যে ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছে, টিচাররা হয়তো অত কোঅপারেটিভ ছিল না। ক্লাসে রুমে স্টুডেন্টদের সংখ্যাও অনেক বেশি। ঠিক আছে? তারা হয়তো অত ফ্রেন্ডলিও না স্টুডেন্টদের সাথে। সো আপনি এটলিস্ট এখানে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাবেন। টিচাররা হেল্পফুল হবে অ্যান্ড আপনি ইজিলি হয়তো পাস করে যেতে পারবেন। আপনার নিজের একটা ফ্যামিলিয়ার আপনার একটা এনভায়রনমেন্টের মধ্যে থেকে আপনার জন্য পাস করাটা হয়তো ইজিয়ার হবে। আপনি দরকার হলে এসএসসি এটা কমপ্লিট করেন। ৫-৬ লাখ টাকা দিয়ে কমপ্লিট করেন। এরপর আপনার তো আরও খরচ হতোই। সো ওই টাকাটা দিয়ে আপনি দরকার হলে ফিউচারে কোনোখানে ইনভেস্ট করেন। সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএসসি এরা আপনার বাংলাদেশ থেকেই হলো বাইরে জব পেয়ে যায়। সো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকেই কোনো জবের অফার নিয়ে নেন বাইরের কান্ট্রিগুলোতে। তারপর ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েই আপনি হয়তো ভিসা পেতে পারবেন ওই দেশের কাজ করার জন্য। ঠিক আছে? সো তখন আপনি দরকার হইলে ওই টাকাটাই ইনভেস্ট করলেন। বা আপনি যেমন অক্সফোর্ড বুকস ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স ডিগ্রি পাওয়া যায়। সো আপনি যদি ওইটা কমপ্লিট করেন, তারপর আপনি দরকার হলে বিদেশে যে একটা মাস্টার্স করলেন, আপনার জন্য হয়তো আরো ইজি হয়ে যাবে ওই দেশে চাকরি পেতে। ঠিক আছে? আপনি জাস্ট একটু ওয়াইজলি চিন্তাভাবনা করেন অ্যান্ড ওইভাবে আপনি ডিসিশনটা নেন। ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এখন দেখা যাচ্ছে যে করোনার কারণে আমরা অনেকেই একটু লেজি হয়ে গিয়েছি। আমরা হয়তো বাইরে যাচ্ছি না খুব একটা অ্যান্ড বাসাতেই থাকছি। এখন বিভিন্ন ধরনের অ্যাপ আছে। সো অ্যাপগুলা দিয়ে আমরা ফুড অর্ডার করছি অ্যান্ড খাওয়া-দাওয়া করছি। সো আল্টিমেটলি দেখা যাচ্ছে যে আমরা হয়তো একটু ওবিস হয়ে যাচ্ছি। সো আপনারা চেষ্টা করুন যে আপনাদের নিজেদের হেলথকে একটু খেয়াল রাখতে, একটু এক্সারসাইজ করতে রেগুলার বেসিসে আর হেলথি খেতে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে বিবিএর সাথে কি এসিসিএ করা যায় কিনা? এই ভিডিওতে আমি এই টপিকটাই কভার করার চেষ্টা করব। আমি এখানে ভিডিওতে আজকে প্ল্যান করেছি যে আগে ডিসকাস করব যে বিবিএ করার সময় যদি এসিসিএ করা হয় তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে? অ্যান্ড ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কী করতে পারেন সেই প্রবলেমটাকে এভয়েড করার জন্য। ঠিক আছে? তো আপনারা যদি উপরে দেখেন এখানে তাহলে একটা আই বাটন আসার কথা। তো সেখানে আপনি প্লেলিস্টটা পেয়ে যাবেন। আমার এসিসিএতে যতগুলা ভিডিও বাংলাতে করা আছে সেগুলা। আপনারা যদি দেখে না থাকেন সেখান থেকে দেখে নিতে পারেন। অ্যাডিশনালি আমি ভিডিওর লাস্টে একটা স্লাইড শেয়ার করব যেখানে আমি আপনাদেরকে ইনফরমেশন দিব যে আমি নেক্সট ভিডিও কোন টপিকে তৈরি করব অ্যান্ড সেটার এক্সপেক্টেড রিলিজ ডেট। সো আপনারা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। ঠিক আছে? সো স্মল টকটা অনেক হলো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আসি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এসিসি এর পড়াটা আপনি কিভাবে করতে পারেন। ঠিক আছে? তাহলে এসিসি কে আপনি ২ ভাবে পড়াশোনাটা করতে পারেন। একটা হলো আপনি টিউশন নিয়ে করতে পারেন, আর একটা হলো সেলফ স্টাডি করতে পারেন। সো টিউশন নিয়ে যদি করতে যান তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে প্রথমে একটা ইনস্টিটিউশনের সাথে কানেক্টেড হতে হবে। আপনি হয়তো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবেন। তো আপনি যখন এইচএসসি কমপ্লিট করে এসিসি এটা শুরু করবেন তখন আপনাকে ফাউন্ডেশন ডিপ্লোমার ৪ টা পেপার করতে হবে। FA1, FA2, MA1, MA2 এই ৪ টা পেপার। তো আপনি ধরেন প্রথমে আপনি ক্লাস শুরু করবেন FA1 আর MA1 এই ২ টা পেপার দিয়ে। ঠিক আছে? তো সাধারণত কি হয়ে থাকে ইনস্টিটিউশনগুলা প্রত্যেকটা পেপারের জন্য সপ্তাহে ২ টা করে ক্লাস নেয় সাধারণত। ঠিক আছে? তাহলে আপনি যেহেতু ২ টা পেপার করবেন তো আপনাকে সপ্তাহে ৪ টা ক্লাস করতে হবে। ঠিক আছে? তো এই ৪ টা ক্লাস আপনার ৪ দিনেও হতে পারে অথবা ২ দিন বা ৩ দিন যেকোনোভাবে হতে পারে। তো এটা জাস্ট ইনস্টিটিউশন ওয়াইজ আপনার ডিফারেন্ট হয়ে থাকে।
তো ক্লাসগুলোতে যেটা হয়ে থাকবে সাধারণত যে টিচাররা ক্লাসে এসে আপনাকে সিলেবাসটা পুরা কমপ্লিট করায় দেওয়ার চেষ্টা করবে। তারা ক্লাসে আপনাকে বিভিন্ন টপিকে ডিসকাস করবে অ্যান্ড মেক সিওর করবে যাতে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, যাতে আপনি এক্সামে ভালো করে পাস করতে পারেন। ঠিক আছে? এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবলেম সলভিং কিছু ক্লাস নেয় টিচাররা। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো টিচিং অ্যাসিস্ট্যান্ট যারা আছে যাদেরকে টিএ বলা হয়, টিএরা অনেক সময় এই ক্লাসগুলো নিয়ে থাকে। ঠিক আছে? সো টিএ কারা হয়? সাধারণত ধরেন আমাদের মতো স্টুডেন্টরা যারা আছি, আমরা ধরেন যারা পার্ট 3 তে আছি বা পার্ট 2 লাস্টে যদি অনেক ক্যাপেবল স্টুডেন্ট থাকে তারা অনেক সময় টিএ হয়। তো আপনাদের যখন ক্লাসের মধ্যে কোনো প্রবলেম হবে তখন হলো আপনার ওগুলা নোট ডাউন করে রাখতে পারেন চাইলে। আপনার যখন প্রবলেম সলভিং ক্লাস হবে তখনগুলো ওই সময় আপনি ওইগুলা রেইজ করতে পারেন আরও ইজিলি ভাবে। ক্লাসেও করতে পারবেন কিন্তু প্রবলেম সলভিং ক্লাসে আপনি আরও অনেক ইজিলি করতে পারবেন জিনিসগুলো। ঠিক আছে? কারণ ওখানে সবার প্রবলেম নিয়ে আসলে ডিসকাস করা হয়। তো এভাবে হলো আরকি আপনার ক্লাসগুলা হবে। এবার আমি আসি তাহলে সেলফ স্টাডি নিয়ে। তো সেলফ স্টাডি করার সময় যেটা হচ্ছে যে আপনি হলো ডিরেক্ট এসিসিএ বাংলাদেশের সাথে কমিউনিকেট করে রেজিস্ট্রেশনটা করবেন। করার পরে আপনি আপনার পড়াটা স্টার্ট করবেন। তো আপনি বই কিনে নিবেন। তারপরে হলো এক্সাম কিট কিনে নিবেন। আপনি নিজে বসেই প্র্যাকটিস করবেন বাসায়। আপনি যখন প্রিপেয়ার্ড ফিল করবেন, আপনি রেডি হয়ে এক্সামটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো এখন বই কোথা থেকে কিনবেন বা স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায়, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। আমি উপরে হলো এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি আপনার সেটার লিঙ্কটা। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন যেটা আপনাকে বুঝতে হবে সেটা হলো যে এসিসিএতে আপনাকে একটা এক্সামই হবে। ওই একটা এক্সামে আপনাকে পাস করলেই হবে, ওই পেপারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আপনাকে অন্য কোনো এক্সট্রা কাজ করতে হবে না এটার জন্য। আমি জিনিসটা একটু যদি ক্লিয়ারলি বলি তাহলে আমি যদি বিবিএর সাথে কম্প্যারিজন করি তো বিবিএতে যেটা দেখা যাচ্ছে যে টিচাররা আপনাকে বিজি রাখার জন্য নানা ধরনের কাজ দিবে আপনাকে। যেমন অ্যাসাইনমেন্ট করতে দিবে, গ্রুপ প্রজেক্ট কিছু আছে ওগুলা করতে দিবে। এরপরে আরও আছে যে হলো প্রেজেন্টেশন সহ আরও অনেক কাজ থাকে যেগুলা টিচার অনেক করতে দেয়। যাতে কি হয় আপনারা বিজি থাকেন অ্যান্ড ওগুলার উপরেও কিন্তু আলাদা, আলাদা করে মার্কস দেওয়া থাকে। ঠিক আছে? সো যেটা হয় যে আপনার হলো ফাইনাল এক্সামের সাথে এই এক্সট্রা কাজগুলারও কিন্তু মার্কগুলো এড হতে থাকে। ঠিক আছে? তারপর লাস্টে যেয়ে আপনার রেজাল্টটা দেয়। অন দি আদার হ্যান্ড যেটা হয় এসিসিএতে একটাই এক্সাম আছে। ওই একটা এক্সামে আপনি পাস করলেই পাস, ফেল করলে ফেল। ঠিক আছে? অন্য কোনো অ্যাডিশনাল কোনো কাজ থাকে না এখানে। সো এসিসি এর সাথে ১ম ডিফারেন্স এটাই যে এসিসিএতে আপনার ১০০ মার্কের একটাই পরীক্ষা হবে কিন্তু বিবিএতে আপনাকে অনেক ছোট, ছোট অনেক কাজ করতে হবে। এই কারণে কি হচ্ছে আপনাকে ফোকাসটা আপনার অনেকটা চলে যাবে বিবিএর দিকে। ঠিক আছে? এসিসি এর পড়াটা ফ্লেক্সিবল কারণ আপনি চাইলে আপনার এক্সাম পরে দিতে পারেন। ঠিক আছে? হয়তো আপনি কোনো ক্লাসও করলেন না, আপনি নিজে পড়াশোনা করলেন। সো এসিসি এর পড়া অনেক ফ্লেক্সিবল হওয়াতে যেটা হচ্ছে অনেক স্টুডেন্টরা এটাকে মিসইউজ করে। ঠিক আছে? দেখা যাবে যে বিবিএর দিকে অনেক বেশি ফোকাস দিয়েছে অ্যান্ড এসিসি এর দিকে প্রপার ফোকাস দিচ্ছে না। ঠিক আছে? সো এটা নিয়ে আমি আরেকটু বেশি ডিটেইলসে ডিসকাস করব ভিডিওর আরেকটু পরের দিকে। এখন যদি আমরা আসি তাহলে এখানে মেইনলি কী বিষয়ে ক্ল্যাশ করবে সেটা নিয়ে। ঠিক আছে? প্রথমে যে জিনিসটাতে মেইনলি ক্ল্যাশ করবে সেটা হলো ক্লাস টাইম। এখন আপনি যখন এসএসসিতে ভর্তি হবেন আপনি পার্ট 1 এ জয়েন করবেন। ঠিক আছে? তো তখন দেখা যাবে যে পার্ট 1 এর ক্লাসগুলা হয় সকালবেলা। কারণ ইনস্টিটিউশনগুলো ধরেই নেয় যে এই স্টুডেন্টটা ফুল টাইম এসএসসি করছে। সো ক্লাসগুলা হলো আপনার সকালবেলা থাকে। তো একইভাবে কিন্তু বিবিএর ক্লাসগুলোও সকালবেলা হয়ে থাকে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে হয়তো একই সময় ২ টা পড়াশোনার ক্লাস হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনার ১০টা থেকে ১২টা পর্যন্ত হয়তো বিবিএ ক্লাস থাকলো। আপনার ওইদিকে এসিসি এর ক্লাস হয়তো দেখা গেল যে ১২টা থেকে ২টা পর্যন্ত হচ্ছে। তখন দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে পরপর ক্লাস হতে পারে, অনেক সময় আবার একই টাইমে হতে পারে। ঠিক আছে? এখন যদি হয় যে আপনার পরপর ক্লাস আছে, ধরেন সাপোজ আপনার ভার্সিটিটা হলো বসুন্ধরাতে। তো আপনি ১২টার ক্লাস শেষ করলেন, করার পর আপনি বেরোতে, বেরোতে হয়তো ১২:১২ বেজে যাচ্ছে। দেন আপনি ইনস্টিটিউশন হয়তো ধানমন্ডিতে। তো আপনার ধানমন্ডিতে যেতে, যেতে হয়তো ১:৩০ বেজে যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো আধা ঘন্টা ক্লাস পাচ্ছেন মাত্র। ঠিক আছে? বা অনেক সময় হতে পারে জ্যামের কারণে আপনি ২ টার মাঝে পৌঁছাতেই পারলেন না। আপনি যখন পৌঁছেছেন ক্লাস শেষ। ঠিক আছে? সো এখানে আপনার ক্লাসের ক্ষেত্রে এখানে একটা ক্ল্যাশ করতে পারে পার্ট 1 এ। অন দি আদার হ্যান্ড পার্ট 2 আর পার্ট 3 এর ক্ষেত্রে এটা হওয়ার চান্স খুবই কম। ঠিক? পার্ট 2 আর পার্ট 3 তে যেটা হয়ে থাকে সাধারণত সেটা হলো যে ক্লাসগুলো সব সন্ধ্যাতে হয়ে থাকে। কারণ পার্ট 2, পার্ট 3 স্টুডেন্টরা আপনার বিভিন্ন জায়গায় জব করে। সো তারা জব করে এসে সন্ধ্যাবেলা থেকে ক্লাস করে। ক্লাসটা সাধারণত ৭টা থেকে ৯:৩০ পর্যন্ত হয়ে থাকে নরমালি। তো এরকম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনার বিবিএর ক্লাসগুলো এই সময়ে হবে না সাধারণত। সো আপনার তখন ক্লাসে কোনো আর ক্ল্যাশ করবে না। ঠিক আছে? এখন আসি এক্সামের দিকে। তো এক্সামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে পার্ট 1 এ আপনার অন ডিমান্ড এক্সাম থাকে। ঠিক আছে? মানে আপনি যখন ফিল করবেন যে আপনি রেডি, আপনি এক্সামটা দিয়ে দিতে পারবেন। অন্যদিকে যদি দেখেন
পার্ট 2 আর পার্ট 3 র ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সামের সময় কিন্তু ওরা আগে থেকেই জানিয়ে দেয় আপনাকে। এসিসিএ আপনাকে আগে থেকেই জানিয়ে দিবে যে নেক্সট এক্সামে কবে অ্যান্ড ডেটগুলা কবে দেওয়া আছে। এখন হলো মার্চ মাস চলছে। তো আপনার সামনে হলো ২ টা সেশন যদি আমি কথা বলি তাহলে জুন, সেপ্টেম্বর সেশন, ঠিক আছে? তো এখন মার্চ মাসে চলার পরও তারা এখন কিন্তু অলরেডি সেপ্টেম্বর সেশনের যে এক্সাম ডেট আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি তাদের ওয়েবসাইটে, ঠিক আছে? আমি যদি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে অলরেডি সেপ্টেম্বর সেশনে কত তারিখে কোন পেপারের এক্সাম হবে এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। সো আপনি আগে থেকে ওইভাবে প্ল্যান করে নিতে পারবেন যে আপনি কোন সময় হলো আপনার বিবিএর সাথে এক্সামে ক্ল্যাশ করবে না। কারণ যদি দেখা যায় যে যেদিন আপনার এসিসি এর পরীক্ষা আছে সেদিন হয়তো আপনার বিবিএর একটা ফাইনাল এক্সাম আছে। তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনি আগে থেকেই জানবেন যে আপনার কবের দিকে এক্সাম হতে পারে। ওই অনুযায়ী আপনি ঠিক করবেন যে আপনি কবে এক্সাম দিতে চান, ঠিক আছে? পার্ট 1 এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে পার্ট 1 এ আপনি এক্সাম যেদিন দিতে চাচ্ছেন তার ১ সপ্তাহ আগেই আপনি বুক করে ফেলতে পারবেন এক্সামটা। সো আপনার যখন দেখবেন যে আপনার পড়াশোনায় একটু প্রেশার কম আছে, আপনার যেদিন ক্লাস থাকবে না, আপনি ওইদিন এক্সামটা বুক করে নিবেন। ১ সপ্তাহ আগে জাস্ট বুক করে নিবেন, ১ সপ্তাহ পরে যেয়ে এক্সামটা দিয়ে দিবেন, ঠিক আছে? পার্ট 2 আর পার্ট 3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে অন্তত ১ মাস আগে রেজিস্ট্রেশন করতে হয়। ধরেন নেক্সট ডে আপনি জুনে এক্সাম দেওয়ার প্ল্যান করছেন, ঠিক আছে? সো জুন পরীক্ষার রেজিস্ট্রেশনের ডেডলাইন হলো আপনার এপ্রিলের লাস্টে, ঠিক আছে? সো আপনাকে আগে থেকেই জানেন যে আপনার জুনে এক্সাম দিতে হলে আপনাকে এপ্রিলের লাস্টে রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনি আগে থেকেই প্রিপারেশন নিতে পারবেন যে আপনার যদি ওই টাইমে পরীক্ষা থাকে তাহলে আপনি ওই সময় রেজিস্ট্রেশনটা করবেন না। তখন আপনি কি করবেন? আপনি হয়তো চিন্তা করলেন সেপ্টেম্বরে যাই এক্সামটা দিবেন। তো সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন করতে হলে ওইটায় আপনাকে জুলাইয়ের লাস্টের দিকে রেজিস্ট্রেশন করতে হবে কারণ তখন ডেডলাইন, ঠিক আছে? সো সুযোগ মতো আপনি ওইভাবে বেছে নিতে পারবেন যে কোন সময় আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে? তো এখন যদি আমরা আবার একটু প্রবলেমের দিকে আসি তাহলে যেটা হচ্ছে যে আপনি যখন বিবিএটা শুরু করবেন, ঠিক আছে? তখন দেখা যাবে যে আপনার সাথের যারা ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে তারা সব আপনার সমবয়সী হবে। তো যখন বিবিএটা আপনি করছেন তখন দেখা যাচ্ছে যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক বিজি হয়ে যাবেন। আপনারা হয়তো আড্ডা দিতে থাকবেন অ্যান্ড হয়তো বিভিন্ন জায়গায় খেতে যাবেন, অনেকে ট্যুরে যায়। অ্যান্ড ভার্সিটিতে উঠে অনেকেই রিলেশনশিপে স্টার্ট করে ফেলে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে কিন্তু আমাদের অনেক টাইপের ডিস্ট্রাকশনটা এসে যায়। সো ডিস্ট্রাকশনটা আসলে মেইনলি যেটা হচ্ছে যে আপনি ২ সাইডে ফোকাস হয়তো প্রপারলি করতে পারবেন না, ঠিক আছে? কারণ বিবিএতে যেটা হবে আপনাকে ননস্টপ বিভিন্ন অ্যাসাইনমেন্ট অ্যান্ড টাস্ক দিতেই থাকবে। আপনাকে ওইদিকে বিজি থাকতে হবে, ঠিক আছে? সো তখন দেখা যাচ্ছে যে আপনি সারাদিন ক্লাস করলেন। করার পরে আপনি ফ্রেন্ডদের সাথে কিছু সময় স্পেন্ড করলেন। করার পর আপনি অলরেডি অনেকখানি টায়ার্ড হয়ে গিয়েছেন। তারপর বাসায় এসেছেন। বাসায় আসার পরে আপনি অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য যে টাস্ক আছে ওগুলা করছেন। আপনার সামনে বিভিন্ন ছোট, ছোট এক্সামও কিছু থাকে। ওগুলার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তখন দেখা যাচ্ছে এসিসিএ ফ্লেক্সিবল হওয়ায় আপনি তখন ভাবছেন যে থাক আমি এখন এসিসি এর পড়াটা পড়ব না। আগে আমি বিবিএ এর পড়াটা কমপ্লিট করে নেই। তারপরে হলো আমি এসিসি এটা করব। ঠিক আছে? সো তখন দেখা যাচ্ছে আপনি এসিসি এর পেপারগুলাকে অনেক স্টল করে ফেলতেছেন। সো এখন হচ্ছে যে আপনি এদিকে বিবিএ এর চিন্তা করছেন কিন্তু আপনার কিন্তু ননস্টপ এই কাজগুলা থাকবেই। অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশন এগুলো কিন্তু থাকবেই। তো এখন যেটা হবে যে আপনি এসিসিএ কে স্টল করতে থাকবেন। যেটার কারণে কি হবে? আপনি কিন্তু অনেক দেরিতে পাস করবেন এসিসিএ। ঠিক আছে? সো অনেকেই এই জিনিসটা ব্যালেন্স করতে হয়তো পারবে না প্রপারলি। ওয়েল এসিসি এর পড়াটাও কিন্তু অনেকখানি ডিফারেন্ট। ঠিক আছে? কারণ কি? যদি আমরা এসিসি এর পড়াটাকে দেখি, এসিসিএ কিন্তু অনেকটা কনসেপ্ট বেসড। কারণ আপনার যদি কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার না হয়, আপনি কিন্তু এসিসিএ পাস করতে পারবেন না। এসিসিএতে যেটা হয়, ঠিক আছে? সেটা হলো আপনার একটা সিলেবাস থাকবে। সেই সিলেবাসের উপর আপনাকে পুরাপুরি ভালোভাবে নলেজ নিতে হবে। আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? সো আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে যদি না যান, আপনি এক্সামটা পাস করে যেতে পারবেন না। ঠিক আছে? এখানে পুরাটা এক্সামই আপনার নিজের উপরে। এখানে আপনার কোনো ফ্রেন্ড থাকবে না আপনাকে হেল্প করার জন্য। এখানে কোনো ধরনের গ্রুপ প্রজেক্ট বা এরকম কিছু হবে না। যেখানে হয়তো আপনি যদি ভালো গ্রুপমেট পান, তাহলে তাদের থ্রুতে আপনি হয়তো একটু বেশি মার্কস পাবেন। যেটা বিবিএতে সাধারণত হয়ে থাকে। বিবিএতে হয়তো কিছু গ্রুপ প্রজেক্ট থাকে, যেটাতে হলো অনেকে খুব বেশি কাজ করে না। কিন্তু তারপরও তারা অন্যান্য টিমমেটদের কারণে হয়তো একটু বেটার মার্কস পাচ্ছে বা অনেকে ফ্রেন্ডের হেল্প নেয়। ঠিক আছে? ফ্রেন্ডরা একসাথে বসে এক্সাম দেয়। সো অনেক ক্ষেত্রে সেই জিনিসটা অনেক সুবিধার হয়ে থাকে। আবার বিবিএতে যেটা হয় আমি শুনেছি, আমি কিন্তু পার্সোনালি বিবিএ করি নাই। সো আমার পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স নাই। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে যা ইনফরমেশন পেয়েছি আমি সেটার বেসিসেই কথা বলছি। ঠিক আছে? সো এরকম ক্ষেত্রে যেটা হচ্ছে যে টিচাররা হয়তো অনেক সময় একটা স্পেসিফিক জায়গা থেকে কোয়েশ্চেন করে অ্যান্ড তারা হয়তো বলে দেয় যে এই সিলেবাসের এইটুক থেকে এইটুক পর্যন্ত পড়তে অ্যান্ড ওখান থেকেই হয়তো মেইনলি কোয়েশ্চেনগুলো
আসতে পারে, ঠিক আছে? সো ওখানে আপনার যেটা হচ্ছে যে আপনার হয়তো পুরাটা সিলেবাস হয়তো কমপ্লিট করার প্রয়োজন হয় না। আপনি অনেক কিছু না বুঝে গেলেও হয়তো মুখস্থ করে গেলে আপনি হয়তো এক্সাম অনেকটা পাস করে যেতে পারবেন, ঠিক আছে? অন দি আদার হ্যান্ড এসিসিএ তে আপনার এই জিনিসটা করা পসিবল না। কারণ এসিসিএ তে হলো আপনার সবগুলারই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কারণ যদি আপনি কনসেপ্ট না ক্লিয়ার করে যান তাহলে আপনি হয়তো এসিসি এর এক্সামগুলা পাস করতে পারবেন না, ঠিক আছে? তো এসএসসির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে অনেক বুঝে পড়তে হবে, ঠিক আছে? তো এসএসসিতে আপনি যখন বইটা পড়ার পর এক্সাম কিট সলভ করবেন, তো এক্সাম কিটে যে কোয়েশ্চেনগুলো আছে, তো এগুলার কোনো কিছুই আপনি আপনার রিয়েল এক্সামে কমন পাবেন না। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনার এক্সাম কিট কেন সলভ করবেন? ওয়েল, এক্সাম কিটটা আপনারা সলভ করবেন যাতে আপনাদের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে থাকে, ঠিক আছে? মেইনলি পার্ট 2 বা পার্ট 3 তে অনেক ক্ষেত্রে যেটা হয়ে যায় যে আপনার যদি কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার না থাকে, অনেক ক্ষেত্রে আপনি পাস করতে পারবেন না। আমি যদি আমার একটা এক্সাম্পল দেই, আমি 2018 এর জুন সেশনে আমি ট্যাক্স পেপারটা দিয়েছিলাম, যেটা ছিল F6 পেপার। তো F6 পেপারে যেটা হয়েছিল যে আমি একটা পোরশন বাদ দিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? সামহাউ কোনো একটা রিজনে আমি ওই পার্টটা স্কিপ করে গিয়েছিলাম। তো এরপর যেটা হয়েছে যে এক্সামে এরকম আপনার 10 থেকে 12 মার্কসের মতো ওখান থেকে একটা কোয়েশ্চেন এসেছে, যেটার আমি লিটারেলি কিছুই পারিনি, ঠিক আছে? তো এসিসিএ তে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে যদি কিছু না জানি, আজাইরা কোনো কিছু যদি আমরা লিখি, আল্টিমেটলি এসিসিএ এক্সামিনাররা ওখানে কোনো মার্কস দেয় না, ঠিক আছে? তো আমি জাস্ট ওইটা চেষ্টা করেছিলাম অ্যাটেম্প্ট করার। কিছু দূর যাওয়ার পর আমি বুঝেছি যে আমি ওইটা একদমই পারি না। সো আমি ওই এক্সামটাতে হলো ওই কোয়েশ্চেনটা অ্যান্সারই করি নাই, ঠিক আছে? তারপরে আমি হলো পাস মার্ক তো 50 তে। তো আমি মোস্ট প্রবাবলি 48 বা 49 পেয়ে ফেল করেছিলাম। তো আমি যতদূর শুনেছি এসিসি অনেক টাইমে এই একটা জিনিস করে, যেটা হলো আপনার পাস মার্ক যদি অনেকটা লোতে থাকে, মানে ধরেন 50 এর কাছাকাছি 51-52 যদি থাকে, আর এরকম যদি থাকে যে কোনো একটা পার্টে সিগনিফিক্যান্ট আপনার কোনো নলেজের গ্যাপ থাকে, উনারা হয়তো আপনাকে ফেল করায় দিতে পারে। ঠিক আছে? এটা আমি শুনেছি। তো আমার মনে হয় ওইখানের, আমি যেহেতু ১০ মার্ক বা ১২ মার্কের একটা কোয়েশ্চেন ছিল যেটা আমি একদমই পারিনি। আমার মনে হয় যে ওইটার কারণে হয়তো আমাকে আরো স্পেশালি ফেল করে দিয়েছে। ঠিক আছে? কারণ আমার একটা জায়গাতে, একটা ভালো একটা জায়গাতে আমার নলেজ নেই। ঠিক আছে? সো তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হতে পারে যে আমাকে বলছে যে আমি যাতে ভালো করে প্রিপেয়ার্ড হয়ে পরের বার আসি, ওই পার্টগুলাও যাতে ভালো করে ইনফরমেশন নিয়ে, নলেজ নিয়ে আসি, তারপরে আমি যেন পাস করি। ঠিক আছে? সো পরের বার আমি কি করেছিলাম যে আমি পুরা সিলেবাস A to Z কভার করে গিয়েছিলাম। সবগুলার কনসেপ্ট বেশ ভালো করে বুঝে গিয়েছিলাম অ্যান্ড তারপরে আমি পরের বার পাস করে গিয়েছিলাম। ঠিক আছে? সো এসএসসিতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করা অনেকই এসেনশিয়াল। এখানে এরকম হবে না যে আপনি হয়তো কম পরিশ্রম করে গেলেন আর আপনি পাস করে যাবেন। আল্টিমেটলি এই জিনিসটা হবে না। ঠিক আছে? সো আপনি যাই পড়েন না কেন, কনসেপ্টটা মেইনলি ক্লিয়ার করতে হবে। আর আপনার যেহেতু একবারেই বসবেন এক্সামের জন্য, সো আপনি মেক সিওর করবেন আপনি একদম প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিতে যাবেন। ঠিক আছে? ওয়েল, এতক্ষণ তো আমি প্রবলেমগুলোর কথা বললাম। তাহলে এখন আমরা যদি একটু সলিউশনের দিকে আসি, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করতে পারবেন ২ টা একসাথে, তাহলে সেটা যদি আমি আপনাদেরকে বলি। তাহলে মেইনলি যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে ১ম এ মেক সিওর করতে হবে আপনি যে পেপারগুলা পড়ছেন সেগুলা যাতে কমপ্লিটলি ভালো করে বুঝে থাকেন। ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে একটা স্লাইড শেয়ার করি, তো এটা হলো আপনার ওপেন টিউশন বলে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? তারা হলো ফ্রি লেকচার নোটস অ্যান্ড ভিডিওস আপলোড করে থাকে ইসিসি রিলেটেড। তো তাদের কাছ থেকে আমি FA1 যে আপনার ১ম পেপারটা থাকবে, সেটার হলো নোটসটা নামিয়ে নিয়েছি। তো সেখানে যদি দেখেন তাহলে এখানে আছে আপনার ৮ টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো আপনি যদি পড়ার চিন্তা করেন ইসিসি এ, তাহলে আপনি যেটা ১ম এ করতে পারেন সেটা হলো আপনি ঠিক করবেন যে আপনি হয়তো ক্লাসের সাথে যদি যান তাহলে ক্লাসের সাথেই আপনি আগাবেন। আর যদি হয়তো সেলফ স্টাডি করেন তাহলে আপনি একটা জিনিস করবেন যে আপনি চিন্তা করবেন যে না, আপনাকে প্রতি ২ দিনে একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে। ঠিক আছে? আপনি পুরা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে? পড়ার পরে আপনি এক্সাম কিটটা সলভ করবেন। এই কাজটা আপনাকে প্রতিদিন করতে হবে। ঠিক আছে? কারণ আপনি যদি গ্যাপ দিয়ে দেন পড়ার মাঝখানে, ঠিক আছে? তাহলে কিন্তু হবে যেটা আপনি এসএসসি এটা কমপ্লিট করতে পারবেন না। আর হয়তো আপনার অনেক বেশি সময় লাগবে। যেটা কিন্তু আল্টিমেটলি দরকার নেই। কজ এসএসসি পাস করা কিন্তু মোটামুটিভাবে সোজা যদি আপনি রেগুলার বেসিসে স্টাডি করেন অ্যান্ড আপনি যদি একটু স্মার্টলি পড়াশোনা করেন। তো আপনি প্রতিদিন হয়তো ১ ঘন্টা ঠিক করলেন যে আপনি পড়াশোনা করবেন। তো আপনি যেটা করতে পারেন, আপনি হলো ১ম এ আপনার স্টাডি টেক্সটটা খুলবেন, যেটা বই থাকবে, বা কোথাও যদি থেকে নোটস যদি নামায় নেন তাহলে সেই নোটসটা হবে। আপনি পড়বেন ভালো করে ১ম এ, ঠিক আছে? তো পড়ার পর যেটা আপনি করবেন সেটা হলো আপনি যেখানে প্রবলেম ফেস করবেন, ঠিক আছে? ওইটা ভালো করে আগে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? কারণ আমরা অনেকে একটা জিনিস করতাম আগে ছোটকালে। হয়তো স্কুলে থাকতে বা কলেজে থাকতে কোনো কিছু যদি ঠিক করে না বুঝতাম, আমরা হয়তো মুখস্থ করে ফেলতাম জিনিসটা, না হলে স্কিপ করে যেতাম।
ঠিক আছে? কারণ আমরা হয়তো অনেক সময় আশায় থাকতাম যে আমি না পারলে হয়তো আমার ফ্রেন্ড পারবে বা কারো কাছ থেকে হয়তো শুনে নিয়ে ১-২ লাইন শুনে নিতাম। দেন হলো আমরা ওখান থেকে হয়তো একটা বড় প্যারা লিখে ফেলতাম। যা শুনছি, যা বুঝছি ওটুকুর উপর বেস করে। ঠিক আছে? এই জিনিসটা আপনার ইসিসিতে হবে না। আপনাকে সবকিছুই একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। আপনি কোন জায়গায় যদি প্রবলেম ফেস করেন, তাহলে এক্ষেত্রে যেটা করবেন আপনি ১ম এ ওই জিনিসটাই হয়তো ২-৩ বার করে পড়বেন। ঠিক আছে? পড়ার পর যদি দেখেন যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, গুগল করবেন। গুগলে আপনার অনেক ওয়েবসাইটে আপনার অনেক ধরনের ই এক্সাম্পল দিয়ে আপনার বুঝায়। তো ওখানে দেখেন ওখানে ইনফরমেশন পান কিনা ওটা সম্বন্ধে। এছাড়া আপনি যেটা করতে পারেন YouTube এ অনেক টিচার থাকে যারা হলো এই ছোট বিষয়ে ভিডিওগুলা বানায়। ঠিক আছে? তো আপনি তাদের ভিডিওগুলা দেখে নিতে পারেন। তো তারা আপনাকে শিখাবে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করে বা এইটার কনসেপ্টটা কি আপনাকে হয়তো ক্লিয়ারলি বুঝাবে এক্সাম্পল দিয়ে। তো আপনি হয়তো বুঝে যাবেন। ঠিক আছে? এখন আসতেছি সবচেয়ে কি ইম্পোর্টেন্ট পার্টে। সেটা হলো আপনাকে নোটস রাখতে হবে। ঠিক আছে? এই যে আপনি যেসব জায়গায় প্রবলেমগুলা ফেস করছেন, সেই জিনিসগুলা আপনার একটা খাতা মেইনটেইন করবেন। সেখানে আপনি বুলেট পয়েন্ট দিয়ে ১ বা ২ লাইনের মধ্যে লিখে ফেলবেন জিনিসটা। আপনি এক্সাক্টলি কি বুঝেছেন। ঠিক আছে? তো এরকম করলে যেটা হবে যে আপনি যখন পড়াটা শেষ করবেন আর চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কাছে অলরেডি অনেকখানি ইনফরমেশন থাকবে যেগুলাতে আপনি কনফিউজ ছিলেন, বাট এখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর আপনি যাবেন এক্সাম কিটে। এক্সাম কিটে আপনি প্রবলেমগুলা সলভ করতে থাকবেন। তখন দেখবেন যে কোথায় আপনার প্রবলেম হচ্ছে। ঠিক আছে? ওই জিনিসগুলা নিয়েও আপনি সেম ওয়েতে হয় বই থেকে ইনফরমেশন নিবেন, না হলে অনলাইন থেকে আপনি বুঝে নিবেন যে প্রবলেমগুলা কি আছে এন্ড ওগুলার কনসেপ্টটা ক্লিয়ার করবেন। অ্যান্ড আপনি যেগুলা পারছেন না সেগুলার একটা নোট ডাউন করে নিবেন। তাহলে দেখা যাবে যে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর মানে আপনি টেক্সট পড়ছেন, এক্সাম কিট সলভ করছেন। তারপরে আপনার যে প্রবলেমেটিক জায়গাগুলো আছে আপনার একটা নোটস রয়ে গেছে। তো আপনি এরকমভাবে ৮ টা চ্যাপ্টারেই সেম ভাবে এপ্লাই করবেন। করলে যেটা হবে আপনার একটা সময় যাওয়ার পর দেখবেন যে আপনার নোটসে অনেক ইনফরমেশন আপনি কালেক্ট করে ফেলেছেন, যেগুলাতে আপনার কনসেপচুয়াল ওয়াইজ প্রবলেমটা ছিল। সো আপনি যদি ওই নোটসটা রেগুলার বেসিসে দেখেন, মাঝে দেখেন ধরেন আপনি ভার্সিটিতে যাচ্ছেন, বাসে বসে আছেন জ্যামেতে, আপনি জাস্ট নোটস একবার পাতাগুলা উল্টায় একবার করে দেখলেন, আপনার ব্রেনে জিনিসটা অনেক ভালোভাবে থেকে যাবে যে কি আসলে আপনি জানতেন না এখন জানেন বা কোথায় আপনার প্রবলেমস আছে, ঠিক আছে? আপনি হয়তো আগে পৌঁছে গেছেন ভার্সিটিতে বা আপনার ক্লাস শেষ হয়ে গেছে, আপনার অন্যান্য ফ্রেন্ডরা অন্য কোর্সের ক্লাস এখনো শেষ হয় নাই। ওই সময়গুলো আপনি জাস্ট পাতা উল্টাবেন। তাহলে কি হবে? আপনি যেসব জায়গায় প্রবলেম ফেস করতে পারেন ওগুলো আরো ভালো করে জানবেন। সো আল্টিমেটলি দেখা যাচ্ছে যে কি আপনি এসএসসি এটা হোপফুলি তাড়াতাড়ি শেষ করতে পারবেন, ঠিক আছে? কারণ কি আপনি প্রতিদিনই একটু করে পড়াশোনা করছেন। আর আপনি যেসব জায়গাতে কনসেপচুয়ালি উইক ছিলেন, সেসব জায়গা নিয়ে কাজ করেছেন। সো কোয়েশ্চেন যদি ঘুরায়ও দেয়, আপনার কোনো সমস্যা নাই। আপনি সেটা কমপ্লিট করতে পারবেন। ওয়েল আমি এক্সাম্পল হয়তো খুব একটা ভালো দিতে পারি না। সো আমার কাছে এই জিনিসটাই মাথায় আসছে। সো আমি এই জিনিসটাই বলি। সাপোজ আপনাকে বলল যে আপনার বাম কানটা ধরতে হবে, ঠিক আছে? তো আপনি কিন্তু কানটাকে এভাবে ধরতে পারেন। কিন্তু এখন যদি আপনাকে বলে যে না, আপনার সামনে এরকম একটা ব্যারিকেড আছে, আপনাকে কানটা ধরতে হবে। আপনি এদিক দিয়ে যেতে পারবেন না। তারপর কিন্তু কানটা কিন্তু এদিক দিয়ে ঘুরায় ধরা সম্ভব। ঠিক আছে? সো জিনিসটা আরকি এরকমই। আমি জানি না এই খুব সম্ভবত আমার এক্সাম্পলটা অনেক সিলি হইছে। বাট জিনিসটা এরকমই যে ACCA তে আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, আপনি এদিক থেকে কোয়েশ্চেন করুক আর এদিক থেকে কোয়েশ্চেন করুক, আপনি অ্যান্সারটা দিতে পারবেন। ঠিক আছে? ওয়েল আরেকটা জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে সেটা হলো যে এসিসিএ আর বিবিএ যদি একসাথে করতে চান খরচটা কিন্তু অনেক বেশি হবে। যদি আপনি সামহাউ যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান তাহলে হয়তো ৬-৭ লাখ টাকার মধ্যে আপনার বিবিএ আর এসিসিএতে শেষ হবে। আপনি মিডিয়াম রেঞ্জের কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি পড়েন তাহলে আপনার অ্যারাউন্ড ১০-১২ লাখ টাকা হয়তো খরচ হবে এসিসি অ্যান্ড বিবিএ করতে হয়তো। সো আপনি যদি টপ কোনো প্রাইভেট ভার্সিটিতে পড়েন বিবিএ আর এসিসিএ করেন পাশাপাশি হয়তো আপনার খরচটা ১৫, ১৬, ১৭ লাখ টাকার মতো হয়ে যেতে পারে। ঠিক আছে? সো আপনাকে এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে খরচের ব্যাপারে। ওকে? সো ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি বিবিএর পাশাপাশি এসিসিএ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট হতে পারে স্টুডেন্টদের জন্য যারা আপনার মাল্টিটাস্কিং এ খুব একটা ভালো না। কারণ বিবিএতে অনেক প্রেশার থাকবে অ্যান্ড আপনি ম্যানেজ করতে পারবেন কিনা পড়াশোনা এটা একটা বড় কোয়েশ্চেন হয়ে থাকে। সো আপনি যদি মনে করেন আপনি ক্যাপাবল অ্যান্ড আপনি ফাইন্যান্সিয়ালি আপনাকে ব্যাকিংটা আছে আপনার ফ্যামিলিতে, আপনাকে সাপোর্ট দিচ্ছে এটা করার জন্য তাহলে করতে পারেন অবশ্যই। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এসিসি আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আপনি যেন সেটা মিসইউজ না করেন। আপনি একটা টার্গেট ফিক্স করে রাখবেন যে আমি এত দিনের মধ্যে পরীক্ষা দিব অ্যান্ড ওইটার জন্য আপনি ডেইলি ১ ঘন্টা করে হলেও পড়াশোনা করেন। ১ ঘন্টা করে পড়াশোনা করেন অ্যান্ড ইনশাআল্লাহ আপনি যদি এটা মেইনটেইন করেন, প্রবলেমগুলার সলভ করার চেষ্টা করেন
আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে নোটগুলা যদি প্রপারলি মেইনটেইন করেন আর নোটসগুলা যদি রেগুলার চেক করেন, তাহলে দেখবেন যে আপনি ইনশাআল্লাহ এক্সাম যখন দিবেন, তখন আপনার জন্য এক্সামে পাস করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি জাস্ট একটা জিনিসই রিকোয়েস্ট করব। চেষ্টা করবেন কখনো কাউকে নিয়ে মজা না করতে বা কাউকে হেয় করতে। ঠিক আছে? কারণ সবারই আপনার সেলফ এস্টিম বলে একটা জিনিস আছে। আপনি যখন কাউকে নিয়ে অনেক বেশি মজা করছেন বা কাউকে ছোট করছেন, কাউকে হেয় করছেন, তার আত্মবিসম্মান যেটা আছে সেটাতে একটা জিনিস হিট করবে ১ম এ। সেটা জিনিস তারপরে তার সেলফ এস্টিমটা হয়তো অনেক লো আছে অলরেডি, সেটা আরও ড্রপ করবে। ঠিক আছে? সো সে হয়তো নিজেকে নিয়ে অনেক বাজে ফিল করবে। অ্যান্ড সে হয়তো ডিপ্রেশনেও চলে যেতে পারে একটা সময়, ঠিক আছে? সো আপনারা চেষ্টা করুন সবার সাথে একটু ভালো ব্যবহার করতে। ফ্রেন্ডদের সাথে মজা করেন, ঠিক আছে? কিন্তু কখনোই মেক সিউর করবেন যে আপনি লিমিটটা যেন ক্রস না করেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।